যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোস্তফা আলম রোমান, আমার বাসা রাজশাহীতে এবং বর্তমানে আমি ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আমি খুবই এক্সাইটেড, যখনই রোমানের ঘটনা পড়ি তখন আমি নিজেও খুব এক্সাইটেড হয়ে যাই। সো বুঝতেই পারছি যে ভালো একটা কিছু আসছে। আমি আবারও পড়ছি এবং তিনি তারপরে লিখছেন, আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কানপাড়া নামক গ্রামের একটি ঘটনা। আমাদের লিসেনারদের মধ্যে যারা গ্রামটি চেনেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ সেই গ্রামে যে বাড়ির ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি সেই বাড়ির মালিক আমাকে তার নাম এবং মূল ঠিকানা প্রকাশের অনুমতি দেননি। তিনি পেশায় একজন ব্যবসায়ী হলেও মাঝে মাঝে নিজ জমিতে কৃষিকাজও করে থাকেন। গ্রামের প্রায় সবাই তাকে চেনেন। ঘটনাটিতে পারিবারিক যোগসূত্র রয়েছে বিধায় তিনি বাইরের মানুষের কাছে প্রকাশ করতে চান না। আমি 2017 সালের 7 নভেম্বর আমার এক বন্ধুর সাথে কানপাড়া গ্রামে গিয়েছিলাম। সত্যি বলতে আমার জন্ম গ্রামে হলেও কৃষিকাজের ব্যাপারে সম্মুখ কোনো ধারণা ছিল না, অর্থাৎ সামনে থেকে কখনো কৃষিকাজ দেখিনি। তাই আমার বন্ধুর বাবা নিজেই কৃষিকাজ করেন এটা জানার পর আমি নিজে থেকেই তাদের বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে কৃষিকাজ দেখার দাওয়াত চেয়ে বসি। আমার বন্ধুও খুশি মনে রাজি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর তার চোখ মুখে আমি একরকম চিন্তার ছাপ লক্ষ্য করেছিলাম। ওর অবস্থা দেখে আমি একটু লজ্জাই পেয়ে গিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে সে হয়তো ভাবছে তার বাড়ির লোক আমাকে দেখলে কি ভাববে, আমাকে কোথায় থাকতে দেবে, এরকমই কিছু একটা। তাই একটা সময় লজ্জা কাটিয়ে কথাটা বলেই ফেললাম, আচ্ছা আমি তোদের বাড়িতে গিয়ে কদিন থাকলে কোনো সমস্যা হবে? বাড়ির লোক তোকে কিছু বলবে? এটা শুনে একটু চমকে উঠে সে বলল, আরে না না, এরকম কোনো ব্যাপার নেই। বরং আমার বাবা মা মাঝে মাঝে আমাকে ফোন করে বন্ধুদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে। আসলে আমাদের আত্মীয় স্বজন অনেক দূরে দূরে থাকার কারণে খুব একটা বেড়াতে আসে না। এটা শুনে আমি তার চোখ মুখে লেগে থাকা চিন্তার কারণটা জিজ্ঞেস করতেই সে কিছুটা চুপ হয়ে যায়। আমি অনেকবার কারণটা জিজ্ঞেস করেছি, কিন্তু সে কিছুতেই আমাকে বলেনি। শুধু বলল, হ্যাঁ এখন তো আলুর বীজ বোনা হয়ে গিয়েছে, সেভাবে দেখার মতো কিছু নেই। তাই আমি আগামী মাসের প্রথম দিকে তোকে বাড়িতে নিয়ে যাব। ওখানে গিয়ে আলু তোলার কাজ দেখতে পারবি আর গ্রামটাও ঘুরে দেখবি। এটা শুনে কি যে আনন্দ হচ্ছিল আমার, সেটা বলে বোঝাতে পারবো না। আমিও দিনটার জন্য অপেক্ষা করতে থাকি। বহুল প্রতীক্ষার পর নভেম্বরের 6 তারিখ বিকেলবেলা আমার বন্ধু আমাকে কল করে। সে বলে, আগামীকাল আমি বাড়ি যাচ্ছি। ছোট চাচা বাইক নিয়ে আসার কথা ছিল, কিন্তু তিনি একটি ব্যক্তিগত কাজে আটকে গিয়েছেন, তাই কাল সকাল 8টার দিকে বাসে করে রওনা হবে। তুই তো যেতে চেয়েছিলি আমার সাথে, যাবি? ওর কথা শুনে আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বোঝানো যাবে না। আমি তাৎক্ষণিকভাবে রাজি হয়ে যাই এবং ব্যাগপত্র গুছিয়ে নিই। কলেজে সে সময় ছুটি থাকায় এবং রাজশাহী থেকে খুব একটা দূরে না যাওয়ার কারণে বাড়ি থেকেও খুব একটা বাধা দেয়নি আমাকে। যাই হোক, বন্ধুর কথা মতো আমি সময়ের পূর্বেই বাস স্ট্যান্ডে পৌঁছে যাই এবং সকাল 8টার পরপরই কানপাড়ার উদ্দেশ্যে রওনা হই। মাত্র আধ ঘন্টার রাস্তা। সত্যি বলতে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম সেই মুহূর্তে। গন্তব্যস্থলে পৌঁছে বাস থেকে নেমে আমরা একটা ভ্যান ঠিক করি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ভ্যান বাড়ি পৌঁছাতে 15 মিনিটের মতো সময় লাগলেও সেটা আমার কাছে মাত্র কয়েক মিনিট মনে হয়েছিল, কারণ কানপাড়া গ্রামের অপরূপ দৃশ্য আমায় মুগ্ধ করে ফেলেছিল। চারিদিকে শুধুই ফসলি জমি, হালকা শীতের আমেজ আর কোমল সূর্য রশ্মিতে শিশির ভেজা সবুজ শ্যামলা শস্য ক্ষেতের মাঝ দিয়ে আঁকাবাঁকা মেঠো পথের যাত্রা। আহা, কি চমৎকার সেই দৃশ্য! গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতেই একটা সময় বন্ধুর বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম বড় বড় 4টি টিনের ঘরের মাঝে একটি বিশাল উঠোন। সে সময় বন্ধুর পরিবার সম্পর্কে আমার ধারণাটা যেন ভুল প্রমাণিত হলো। তারা মধ্যবিত্ত নয়, উচ্চবিত্ত পরিবার ছিল।
ভেতরে গিয়ে দেখি আন্টি অর্থাৎ আমার বন্ধুর মা রান্নাঘরে বসে রান্না করছেন এবং তার শাশুড়ি মা অর্থাৎ আমার বন্ধুর দাদি রান্নাঘরের বাইরে চেয়ারে বসে আছেন। তার 5 বছর বয়সী ছোট ভাই বাড়ির উঠোনে খেলা করছে। আমাদের দেখতে পেয়ে তারা তিনজনেই উঠে এলেন। আমরা দুজন দাদিকে সালাম করার পর দাদি আমাদের মাথায় হাত রেখে বললেন, আজ অনেক দিন পর বাড়িটা যেন পরিপূর্ণ মনে হচ্ছে। এসো দাদু ভাই, ভেতরে এসো। এরপর আমরা রান্নাঘরের পাশে বসেই অনেকক্ষণ গল্প করি। রান্নাঘর আর গোয়াল ঘর পাশাপাশি হবার কারণে দেখতে পেলাম একজন মহিলা গরুর দেখাশোনা করছেন। পরে জানতে পারলাম তিনি এই বাড়িতে কাজ করেন। আমার বন্ধুর বাবা আগে থেকেই জানতো যে আমরা বাড়িতে যাচ্ছি, তাই তিনি আমাদের জন্য বিশেষ কিছুর ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি কোনো এক কাজে আমার বন্ধুকে মাঠে ডেকে নেন। যাবার সময় আমার বন্ধু আমাকে তার ঘরটি দেখিয়ে দিয়ে বলে, তুই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি কিছুক্ষণ পর এসে তোকে মাঠে নিয়ে যাব। ও চলে যাবার পর আমি আমার ব্যাগ নিয়ে ওর রুমের দিকে যাই। বলে রাখা ভালো, দাদির রুম আর আমার বন্ধুর রুম পাশাপাশি ছিল এবং মাঝখানে একটি অ্যাটাচড বাথ ছিল। আমি দাদির ঘরের সামনে ব্যাগটি ফেলে রেখে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকে যাই। বাথরুম থেকে বেরিয়ে ব্যাগটি নিতে গিয়ে দেখি আমার ব্যাগ সেখানে নেই। আমি আমার বন্ধুর রুমে ঢোকার পর দেখতে পেলাম আমার ব্যাগটা মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল কেউ যেন বিরক্তি নিয়ে ব্যাগটি এখানে ফেলে রেখে গেছে। তবে ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম। দাদি অথবা আন্টি হয়তো রুমে এসেছিল, আমার ব্যাগটি এখানে দেখতে পেয়ে তারা হয়তো এই রুমে রেখে গিয়েছেন। আমি হাত মুখ মুছে কাপড় পাল্টে বাইরে গিয়ে দাদিকে বললাম, দাদি আপনি শুধু শুধু কষ্ট করে ব্যাগটা নিয়ে গেলেন কেন ভেতরে? আমি নিজেই নিয়ে যেতাম। এটা শুনে উনি কিছুটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, দাদু আমি বা তোমার আন্টি তো এখান থেকে উঠিনি। ও আচ্ছা, মিলি হয়তো তোমার ব্যাগটা ভেতরে নিয়ে গিয়েছে। মিলি? মিলি সেই মহিলাটির নাম যিনি তাদের বাড়িতে কাজ করেন এবং একটু আগেই যাকে আমি গোয়াল ঘরে দেখতে পেয়েছিলাম। তবে আমি আবারও গোয়াল ঘরের দিকে তাকিয়ে দেখি উনি গরুর খড় কাটছেন। এত কম সময়ের মধ্যে ঘরে এসে আমার ব্যাগটা ওই রুমে রেখে আসা ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছিল। তবে তখন বিষয়টি নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি। একটু পর দাদি আমাকে তার পাশে বসিয়ে সকালের নাস্তা করান, আর নাস্তা করতে করতে আমার বন্ধুও কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। ও হ্যাঁ, আরেকটা বিষয়, আমি এই পরিবারের কোনো সদস্যের নাম এখনো পর্যন্ত উল্লেখ করিনি এবং করবও না। কিন্তু শুধু মিলির নামটাই কেন উল্লেখ করলাম তা ঘটনার শেষে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। যা হোক, আমরা দুই বন্ধু একসাথে নাস্তা শেষ করে ফসলি জমির কাজ অর্থাৎ কৃষি কাজ দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সে আমাকে তাদের নিজেদের জমিতে নিয়ে যায়। গিয়ে দেখলাম সেখানে তার বাবাও কাজ করছেন। মূলত সেখানে গিয়েই আঙ্কেলের সাথে আমার প্রথম দেখা। সত্যি বলতে দিনটা আমার জন্য অসাধারণ ছিল। আমি যে ওই দিন কত কিছু শিখেছি এবং জেনেছি তা ধারণার বাইরে। জমির কাজ শেষে প্রায় সন্ধ্যার দিকে আমরা বাড়িতে ফিরি। এসে দেখি খাবার টেবিলে আমাদের জন্য এক বিশাল আয়োজন। সারাদিন ঘোরাঘুরি করে বেশ খিদেও পেয়েছিল, তাই দেরি না করে বসে পড়ি। সেখানেও সবার সাথে অনেক আড্ডা। আসলে আমি কখনো ভাবিনি যে একদিনের পরিচয়ে ওনারা আমাকে এতটা আপন করে নেবেন। যা হোক, খাওয়া দাওয়া শেষে যে যার মতো নিজ নিজ ঘরে চলে যাই। গ্রামের সবাই প্রায় 10টা নাগাদ শুয়ে পড়লেও শহরের জীবনের বদভ্যাসের কারণে আমি আর আমার বন্ধুর ঘুম আসছিল না। তাই আমরা দুজন গল্প করতে থাকি। একটা সময় সেও ঘুমিয়ে পড়ে। কিন্তু এত দৌড়ঝাঁপের পর শরীরটা ক্লান্ত থাকলেও আমার কেন যেন ঘুম আসছিল না। তাই আমি ফেসবুকিং করতে থাকি। আগেই বলেছি, দাদির রুম আর আমার রুমটা পাশাপাশি অ্যাটাচড বাথরুম থাকার কারণে বিছানায় বসেই স্পষ্টভাবে বাথরুমের দরজাটা দেখা যায়। রাত তখন 12:27। হঠাৎই বাথরুমের লাইটটা জ্বলে উঠল। স্বাভাবিকভাবে আমি তাকালাম, কিন্তু কেউই বাথরুমে প্রবেশ করলো না, আবার বেরিয়েও এলো না। অনেকক্ষণ যাবৎ কারো কোনো সারা শব্দ না পেয়ে আমি বিছানা থেকে উঠে গিয়ে এদিক ওদিক তাকিয়ে লাইট বন্ধ করে দিলাম। ভাবলাম ফিউজে সমস্যা হয়েছে, তাই এমনি লাইটটি জ্বলে উঠেছে। আমার বন্ধু বলছিল দাদির রুমে দাদি আর মিলি ঘুমোয়, কিন্তু অতিরিক্ত অন্ধকার থাকার কারণে লাইট বন্ধ করতে গিয়েও কাউকে দেখতে পাইনি। আমি আবার বিছানাতে বসে ফেসবুকিং করতে থাকি। রাত 12:47। অদ্ভুতভাবে আবারও বাথরুমের লাইট জ্বলে ওঠে। বাতাসের কারণে দরজাটা হয়তো একটু আগেই খুলে গিয়েছিল, তাই ভেতরের একাংশ দেখা যাচ্ছিল। কিন্তু এবার অবাক করা বিষয় হলো কেউ ভিতরে প্রবেশ করছে না। তাই
কিছুক্ষণ অপেক্ষা করার পর বিছানা থেকে নেমে যেই না বাথরুমের কাছে যাব, তখনই দেখতে পেলাম দাদি বাথরুমের বাইরে একটি টুলের ওপর বসে আছেন, আর তিনি আমার দিকেই তাকিয়ে আছেন, আর তার চোখ মুখ কেমন মলিন হয়ে রয়েছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদি আপনি কি ভেতরে যাবেন? আমি সাহায্য করব? তিনি আমার কথা শুনে কোনো উত্তর